এইচএসসি এর ইংরেজিতে এ প্লাস পাবা কিনা এইটা পুরোটাই ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। এক নাম্বার হইলো তুমি কতটুকু ওয়ার্ড মিনিং জানো, এবং দুই নাম্বার হইলো তুমি কত ভালোভাবে একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করতে পারো। কেন? তোমরা যদি তোমাদের রিডিং অংশটা দেখো, দেখবে এখানে টোটাল তোমাদের 60 নম্বর আছে। এই 60 নম্বরের মধ্যে 45 নাম্বার মানে 45 মার্কস হচ্ছে শুধুমাত্র এই ওয়ার্ড মিনিং, আর হচ্ছে তুমি যদি সেন্টেন্স তৈরি করতে পারো ঠিকভাবে, তাহলেই তোমার এই 45 নাম্বারের প্রিপারেশন হয়ে যাবে। এবং বাংলাদেশের 95% স্টুডেন্ট এইচএসসি তে ইংরেজি প্রথম পত্রে এ প্লাস মিস করে ফেলে শুধুমাত্র এই 45 মার্ক কমন না আসার কারণে। তোমরা যদি একটু খেয়াল করো এই 45 নাম্বারের মধ্যে কি কি টপিক আছে, কেন এই 45 নাম্বারে অনেক বেশি স্টুডেন্ট আসলে মার্কই পায় না বা মার্ক খুব কম পায়। এক নম্বরে দেখো তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে তোমাদের এমসিকিউ থাকে একটা প্যাসেজ থেকে, ওইখানে তোমাদের 5টা এমসিকিউ 5 নম্বর। তো তোমাদের এইখানে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে এটা কিন্তু 2025-এর এইচএসসি এর সাথে কোনো মিল নাই, কারণ তোমাদের ফুল সিলেবাসে এবার পরীক্ষা, আর ফুল সিলেবাস হওয়ার কারণে তোমাদের 2019 সালের এইচএসসি এর ফুল যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের আলোকে কিন্তু এবার পরীক্ষাটা হবে। তো ওই জায়গা থেকে তোমাদের এমসিকিউ 5টাতে 5 নম্বর, এবং এইখানে দেখো ওই প্যাসেজ থেকে, অর্থাৎ যে প্যাসেজটা থাকবে ওইটা থেকে তোমাদের শর্ট কোশ্চেন 5টা থাকবে, ওগুলাতে 2 নাম্বার করে, টোটাল 10 নাম্বার। এখন একটা জিনিস খেয়াল করো, এই একটা প্যাসেজের তুমি যদি অর্থ না বের করতে পারো, এবং সেই অর্থ বের করার পরে কি সেন্টেন্স দিয়ে তুমি বা কি শব্দ দিয়ে সুন্দর করে একটা সেন্টেন্স তৈরি করবা, ওইটা যদি সেন্টেন্স তৈরি করাও না জানো, তাইলে কিন্তু তুমি এই এমসিকিউ কিংবা এই প্রশ্নের উত্তর ভালো দিতে পারবা না। কারণ এমসিকিউ দিতে তুমি যখন অ্যান্সার করতে যাবা, ওই জায়গাতে দেখবা বেশিরভাগ প্রশ্ন তুমি জাস্ট যদি ওয়ার্ড মিনিং জানতা তাইলে এখান থেকে কারেক্ট করতে পারতা, কারণ দেখবা এই 5টার মধ্যে 2টা বা 3টা সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবে, বা এটা কি মিন করে এমন টাইপের প্রশ্নই আসবে। আর বাকি তুমি যদি সেন্টেন্স গঠন করতে পারতা, বা সেন্টেন্স গঠন যদি কেউ ভালো করে পারতা, তাইলে এইখানে 5টা প্রশ্নের 5 দুগুণে 10 নাম্বার মানে খুবই ভালোভাবে এখান থেকে তুমি নিতে পারতা। তাইলে দেখো এইখানের প্যাসেজ থেকে যে 15 নম্বর, এই 15 নম্বর হুবহু কমন কখনোই তোমার আসবে না। মোটামুটি তুমি যদি প্যাসেজটাও কমন পাও, তারপরেও দেখবা প্রশ্নগুলা বা এগুলার এমসিকিউ গুলা কখনোই তুমি দেখো নাই এমন টাইপের। তার মানে এগুলা পুরোপুরি ডিপেন্ড করবে তুমি কত ভালো ওয়ার্ড মিনিং জানো এবং তুমি কত ভালো সেন্টেন্স তৈরি করতে পারো, এইটার উপরে। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে এইখানে 15 নম্বর তোমার খুব ভালোভাবে আসবে। এখন বাকি 30 নাম্বার কোথায়? মোট 45 নাম্বার শুধুমাত্র এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। তুমি যদি এরপরে আসো, দেখো ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট লিখতে গেলেও কিন্তু তোমার খুবই ভালো দক্ষতা থাকা লাগবে, যে কিভাবে ওই মানে মেইন কি ওয়ার্ডগুলো খুঁজে বের করে করে তুমি হচ্ছে শব্দগুলা জোড়া করে করে একটা কি তৈরি করবে, একটা ক্লজ তৈরি করবা বা একটা সেন্টেন্সের মতো তৈরি করবা। এই জিনিসগুলা কিন্তু ফ্লো চার্টের মধ্যে তোমাদেরকে দিতে হয়, বা তোমাকে একটা গোছালো কিওয়ার্ড বেস জিনিস তৈরি করতে হয় বা একটা ফ্লো তৈরি করতে হয়। তো ওইটার জন্য কিন্তু তোমার এখানে 10 নম্বর, যেটার জন্য খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে, যে ধরো তোমাকে যে ইনফরমেশনটা থেকে ফ্লোগুলো তৈরি করতে হবে। ধরো তোমাকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, ওই প্যাসেজ বা একটা গল্প বা একটা স্টোরি দেওয়া হয়েছে, ওইটা থেকেই তো ফ্লো চার্ট তৈরি করতে হয়। এখন তুমি যদি পড়ে ওই স্টোরিটা নাই বোঝো, তাইলে কিন্তু এখানে ভালো করতে পারবা না। তো এই জন্য ওয়ার্ড মিনিং জানা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন এই ওয়ার্ড মিনিং গুলো আসলে কোন জায়গা থেকে বা কতটুক জানলে তুমি মোটামুটি কমন পাবা, এই বিষয়টাও আমাদের একটু জানতে হবে। তোমাদের দেখো ইংলিশ ফর টুডে, অর্থাৎ তোমাদের যে মানে ইংরেজি প্রথম পত্র এইচএসসি এর যে বইটা আছে, ওইটার তুমি যদি এ টু জেড সকল ভোকাবুলারি জানো, তাইলে মোটামুটি এই 45 নাম্বারের ভোকাবুলারির জন্য বা এই এরিয়ার বা এই এরিনার মধ্যে যতগুলা প্রশ্ন আসবে বা যতগুলা তোমাদের গল্প আসবে, সবগুলার মোটামুটি তুমি অ্যান্সার করতে পারবা, বা গল্পগুলা তুমি আসলে অ্যান্সারগুলা বের করতে পারবা, পড়ে পড়ে মিনিং করতে পারবা। হ্যাঁ, সেই জন্য কিন্তু তোমাদের বোর্ড বইয়ের প্রত্যেকটা এমসিকিউ এর বা ধরো প্রত্যেকটা মানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, বা বোর্ড বই বেস বা এই যে এই ইংলিশ প্রথম পত্রের তুমি যদি উত্তর করতে চাও, তাইলে অবশ্যই তোমাকে এই ইংরেজি প্রথম পত্র এই বইটার ভোকাবুলারি গুলা খুব ভালো করে মানে কণ্ঠস্থ করে নিতে হবে, একদম ঠোঁটস্থ মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? তাইলে দেখো এইখানে 10 নম্বর, আগের 15 নম্বর, টোটাল হইলো 25 নাম্বার চলে গেল, যেগুলা 1 এবং 2 এই দুইটা প্রশ্নের মধ্যেই তোমরা পাওয়া। এরপরে 3 নম্বর দেখো, 3 নম্বরটাতে
খুবই বেশি দক্ষতার প্রয়োজন তুমি যখন একটা সামারি লিখবা। কারণ কি দেখো, সামারি মানে কি, বড় একটা জিনিসকে তুমি শর্ট করে লিখতেছো, তার মানে এটা খুবই টাফ একটা কাজ এবং কম কথার মধ্যে বেশি জিনিস ফুটায় তুলতে হবে। এইখানে কিন্তু শুধুমাত্র তোমার এই প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে ওইগুলাকেই তুমি যদি হুবহু বসায় দাও, তাহলে কিন্তু মার্কের পরিমাণ তোমার কমায়া যাবে, বা তুমি মার্ক মোটামুটি ওইগুলা থেকে খুবই কম পাবা। অনেকেই দেখো এরকম করে যে একটা লাইন এখান থেকে প্রথম থেকে একটা, মাঝখান থেকে একটা, শেষ থেকে একটা, এরকম 3-4 লাইনে তোমরা হচ্ছে সামারিটা লিখে দাও। তো মোটামুটি এইরকম যদি তুমি করো যে তোমার ওই প্যাসেজ থেকেই তুমি শব্দ নিচ্ছ বা প্যাসেজ থেকেই তুমি সেন্টেন্স নিচ্ছ, তাহলে কিন্তু মার্ক তুমি কখনোই ভালো পাবা না। তার মানে এখানে সামারি লিখতে হইলে তুমি 3 লাইন, 4 লাইন, 5 লাইন, যে লাইনটাই লেখো, মানে সবচেয়ে কম লাইনে তুমি যদি বেশি মানে ফুটায় তুলতে পারো, এটাই তো সামারি। যে তুমি 3 লাইন, 4 লাইন, 5 লাইন, নর্মালি 3 থেকে 5 লাইনের মধ্যে সামারি লেখা ভালো। তো 3 থেকে 5 লাইনের মধ্যে যে ওয়ার্ডগুলো ব্যবহার করবা, সেই ওয়ার্ডগুলো যাতে করে সেম প্যাসেজের রিলেটেড না হয় বা হুবহু এই প্যাসেজ রিলেটেড না হয়। কি করতে পারো, ধরো তোমাকে বলা হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াস বয়, এরকম একটা লেখা আছে যে খুবই সে হইলো মানে একটা হার্ড ওয়ার্কিং বয় বা একটা ইন্ডাস্ট্রিয়াস বয়। তো এই যে হার্ড ওয়ার্কিং বা ইন্ডাস্ট্রিয়াস, যদি হার্ড ওয়ার্কিং দেওয়া থাকে, তুমি ইন্ডাস্ট্রিয়াস দিয়ে সেন্টেন্সটা শুরু করলা, তার মানে প্যাসেজের যেগুলো আছে সেগুলারই যদি তুমি স্যানোনিম ব্যবহার করো বা ওইগুলারই যদি অ্যান্টোনিম ব্যবহার করে তুমি যদি একটা সেন্টেন্স ক্রিয়েট করো, তাইলে কিন্তু মার্ক পাওয়ার সম্ভাবনা তোমার বেড়ে যাবে। এবং এই সবগুলা জিনিসই আসবে শুধুমাত্র ভোকাবুলারির দক্ষতার উপরে, বা তুমি কতটা ওয়ার্ড মিনিং জানো তার পুরোপুরি দক্ষতার উপরে। তাইলে এই যে এইখানে 3 নম্বরের যে 10 নম্বর আছে, বা 3 নম্বরে যে তোমাদের সামারি লেখার ক্ষেত্রে 10 নম্বর আছে, এটাতে কিন্তু ভোকাবুলারি এবং সেন্টেন্স মেকিং এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং মেইন জিনিস বলা যায় এটাকে। তাইলে দেখো এখানের 10, 20, এইখানে 20, 30, 35 নম্বর 1 থেকে 3 নম্বর প্রশ্নের মধ্যে যে 4টা অ্যান্সার তোমাদের করতে হয়, এইগুলার 35 নম্বর কিন্তু ফুল ভোকাবুলারি বেসড। এগুলো কিন্তু কখনো পড়ে হুবহু কমন পাওয়া যায় না এবং বোর্ড পরীক্ষাতে কমন আসার চান্স খুবই কম। এবং তুমি যদি দেখো প্রশ্নের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নতুন গভর্নমেন্টের আন্ডারে এখন কিন্তু খুবই ভালো মানের স্ট্যান্ডার্ড প্রশ্নগুলা করা হচ্ছে, তো ওই জায়গা থেকে তোমাদের হুবহু একদম মানে তুমি আগের টেস্ট পেপার বা প্রশ্ন আগের বছরের এগুলা সলভ করলা, এগুলা থেকে কিন্তু হুবহু কমন পাওয়া না, তখন পরীক্ষাতে মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই কম আছে। তার মানে ভোকাবুলারি জানাটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং গ্রামেটিক্যাল ঠিক রেখে বা গ্রামার ঠিক রেখে কিভাবে তুমি সেন্টেন্সটা ডেলিভারি করতেছো এটাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তোমাদের এই যে ক্লুজ টেস্ট এবং মানে উইথ ক্লুজ এবং উইথআউট ক্লুজ, মানে তোমাদের কিছু কিওয়ার্ড দেওয়া থাকবে, সেইগুলা দিয়ে তোমার কি গ্যাপ পূরণ করতে হবে। তো এই দুইটা জিনিস, আর একটা হইলো কিওয়ার্ড দেওয়া থাকবে না, সেই অনুসারে তোমার ওই অর্থ বুঝে একটা নির্দিষ্ট ওয়ার্ড তোমার নিজেই তৈরি করতে হবে। তো দুইটা মিলায় এখানে আছে 15 নম্বর। তো এইটা বেসিক্যালি হচ্ছে তোমাদের ডিপেন্ড করে গ্রামেটিক্যাল দক্ষতার উপরে, এটাতেও ভোকাবুলারি ইনডিরেক্টলি দরকার। তুমি যদি ওয়ার্ড মিনিং ঠিকঠাক ভাবে না বোঝো, তাহলে কোন ওয়ার্ডটা কোথায় বসাবা এটা কিন্তু বোঝা যায় না। তো মোটামুটি তোমাদের ইংরেজি প্রথম পত্রে ভালো করার প্রধান হাতিয়ার হইলো তুমি কত ভালো ওয়ার্ড মিনিং জানো এটার উপরে। তাইলে আমি এই দুইটাকে বাদই দিলাম, এই দুইটাকে বাদই দিলাম, এইখানে 15 নম্বর বাদ দিয়ে দিলাম, যে তোমার এখানে যেহেতু গ্রামেটিক্যাল দক্ষতারও একটু দক্ষতা মানে প্রয়োজন আছে, এই জন্য এটাকে আমি ডিরেক্ট ভোকাবুলারি বাদ দিয়ে দিলাম। এরপরের প্রশ্নটা দেখো, রিঅ্যারেঞ্জিং। দেখো রিঅ্যারেঞ্জিং এ কোনো দিন কি শুনছো গ্রামেটিক্যাল জিনিসের দরকার আছে? না। রিঅ্যারেঞ্জিং মানে কি, যে কোনো একটা জিনিস ডিসঅর্ডার অনুসারে সাজানো আছে, মানে সিকোয়েন্সটা মেইনটেইন করা নাই। তাইলে এই সিকোয়েন্সটা তোমার মেইনটেইন করতে হবে, অর্থাৎ কোন বাক্যের পরে কোন বাক্যটা বসবে, এইটাই তোমাকে ঠিক করতে হবে। এটাই বলা হয় রিঅ্যারেঞ্জিং এর মধ্যে। তার মানে যে জিনিসগুলাকে মানে আলাদা ছড়ায় সেটা ডেসপারেটলি লেখা আছে, সেগুলাকে অ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ তোমাকে রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে সাজাইতে হবে। তো এইটার মেইন ভিত্তি কি বলতো? মেইন ভিত্তি হইলো তুমি কত বেশি ওয়ার্ড মিনিং জানো এবং সেন্টেন্সের ভাবার্থ তুমি কতটুকু ধরতে পারো। ঠিক আছে? তাইলে এই 6 নম্বরের দেখো যে 10 নম্বর আছে, অর্থাৎ 45 নম্বর। এগুলা থেকে তুমি যদি দেখো এই যে তোমাদের এই 60টা প্রশ্ন, 6টা সিকোয়েন্সে টোটাল হইলো তোমাদের 60টা প্রশ্নের অ্যান্সার করা লাগে এই 60 নম্বরের জন্য। এই 60 নম্বরের 45 নম্বর হইলো সরাসরি কানেক্টেড শুধুমাত্র তুমি কতগুলা ওয়ার্ড মিনিং জানো এবং কতগুলা তুমি মানে কিভাবে তুমি সুন্দর মতো একটা সুন্দর কি বাক্য তৈরি করতে পারো। এই দুইটা দক্ষতা যার আছে সেইখানে খুবই ভালো করবে। এবং আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, তাইলে আসলে এই দক্ষতাগুলো আমাদের ইন্টারমিডিয়েটে খুব কম স্টুডেন্টের তৈরি হয়, যার কারণে
এই ইংরেজি প্রথম পত্রে আমাদের আসলে এ প্লাসটা খুব বেশি মিস হয়ে যায়। তো এগুলার কয়েকটা ধাপ আছে, মানে তুমি কি কি ধাপ অনুসরণ করলে এই 60 নম্বরের মধ্যে কমপক্ষে তোমার 45 থেকে 50-এর মতো মার্ক উঠবে। তো এটার জন্য তোমরা কয়েকটা কাজ করবা। এক নাম্বার কাজ হইলো তোমাদের এই যে এনসিটিবি, মানে এনসিটিবি বলতে তোমাদের হইলো বোর্ড বই, যেটা বোঝানো হয়, সে বোর্ড বইয়ের তোমাদের ইংলিশ ফর টুডে, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম, এইটার যতগুলা শব্দ আছে, যত শব্দ, হ্যাঁ, সেইগুলার অর্থগুলা তোমরা খুব ভালো করে পড়বা। অর্থগুলা খুব ভালো করে পড়বা, এবং গল্পগুলার এই অর্থগুলা পড়ার সাথে সাথে যতগুলা তোমাদের স্টোরি আছে, পয়েম আছে, এই প্রত্যেকটা জিনিসের ভাবার্থ সহকারে পড়বা, ভাবার্থ সহকারে পড়বা। ভাবার্থ বললে লাভ কি হবে, তুমি বুঝতে পারবা যে কোনো একটা জিনিসকে কিভাবে মানে সুন্দর মতো মানে কি করা যায়, এটার অর্থ করা যায়, এই জিনিসটা বুঝবা। ওকে, তো মোটামুটি এই দুইটা জিনিস একটা আরেকটার সাথে কানেক্টেড। তুমি যখন ওয়ার্ড মিনিং খুব ভালো করে জানবা, তখন অটোমেটিক্যালি তুমি ভাব অর্থ, বাক্যের অর্থ করতে পারবা। এই দুইটা কাজ হইলো তোমাদের মেইন কাজ। এরপরে যে 2 নাম্বার জিনিস হইলো সবচেয়ে এখন যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হইলো তোমার মানে যে কোনো মডেল টেস্ট বলো বা যে কোনো তোমাদের হইলো মানে কি বলে মডেল টেস্টের প্রশ্নগুলা বলো, যে জায়গায় হোক, বা বিগত বোর্ড প্রশ্নগুলা বলো, এইগুলাকে মানে প্র্যাকটিস করা, এগুলাকে প্র্যাকটিস করা। এখন এগুলা প্র্যাকটিস যদি তুমি করো, তাইলে কি হবে, তাইলে তোমার ভিতরে কনফিডেন্স তৈরি হবে। নট তুমি হুবহু কমন পাবা যে পরীক্ষাতে আসবে ডিরেক্ট এইখান থেকে দিয়ে দিবা, এমনটা না। বাট মানে এমন হইতে পারে 2-1টা প্রশ্ন কমন আসবে, বাট বেশিরভাগই আসবে না। তো তুমি যখন এই যে 30টা 40টা বিভিন্ন স্বনামধন্য কলেজের বা বিগত বছরের প্রশ্নগুলো যখন সলভ করবা, তখন তুমি একটা সলিড আইডিয়া পেয়ে যাবা যে তোমার কিভাবে পরীক্ষাতে প্রশ্নগুলো আসবে, এবং তুমি আদৌ ওয়ার্ড মিনিং তোমার ভালো থাকার কারণে তুমি আদৌ অ্যান্সার করতে পারবা কিনা, বা তুমি হচ্ছে কি টাইপের অ্যান্সার করতে পারবা, এই ধারণাটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তাইলে ইংরেজি প্রথম পত্রে ভালো করার মেইন শর্তটা তোমরা বুঝতে পারতেছো, সেটা হলো ওয়ার্ড মিনিং ভালো করে জানা। এখন দেখো, ওয়ার্ড মিনিং আসলে 1 বা 2 দিনের বিষয় না। তোমরা যারা পুরো জার্নিটা বা পুরো বছরটা, পুরো 2 বছর খুব ভালো করে ওয়ার্ড মিনিং গুলা পড়ছো, তাদের কাছে এই আমার যে সাজেশন গুলো, এগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। এখন যারা আসলে পড়ো নাই, তাদের কি হবে, বা তারা আসলে কি করবা, তারা চেষ্টা করবা যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওইগুলাকে একটু ভালো করে দেখার, এবং এই যে তোমাদের হাতে যে 20-25 দিন আছে, এই 20-25 দিনে প্রতিদিন একটা করে অধ্যায়ের যতগুলা ওয়ার্ড মিনিং আছে, হ্যাঁ, তোমাদের দেখবো অধ্যায়ের তো অনেকগুলা ইউনিট আছে, লেসন আছে, এইগুলার প্রত্যেকটা 20 ভাগ করে নিয়ে মুখস্থ করতে পারো কিনা। কারণ তুমি যদি ওয়ার্ড মিনিং না জানো, তাহলে পরীক্ষার হলে যাওয়া তোমার জন্য একটা মানে খুব রিস্কি বিষয় হয়ে যাবে। ওকে, তো এই জন্য ইংরেজি প্রথম পত্রে ভালো করতে হলে এই দুইটা জিনিস খুব বেশি ইফেক্টিভ ওয়েতে তোমার ব্যবহার করা শিখতে হবে। তার মানে এখন তুমি প্র্যাকটিসে যাবা, প্র্যাকটিসে গিয়ে বিভিন্ন কলেজের প্রশ্নগুলো একা একা লেখার ট্রাই করবা। আর একটা বিষয় কি, যখন হচ্ছে তোমরা মানে একা একা প্র্যাকটিস করো, অনেক সময় দেখা যায় তোমরা এই যে শর্ট কোশ্চেনের অ্যান্সার গুলো লেখো না। এখন এগুলো যখন তুমি লিখবা না, মনে করো একা একা ভাবতেছো যে এটা আমি ইজিলি পারবো, এটা কেন লিখবো, সময় নষ্ট না, এমন করবা না। অন্তত একদিনে একটা করে বোর্ডের বা একটা করে কলেজের প্রশ্নের এই যে 5টা করে প্রশ্নের অ্যান্সার তুমি নিজে নিজে লিখবা। তাইলে কি হবে, তোমার প্রশ্ন লেখার দক্ষতা বাড়বে, প্রশ্নের অ্যান্সার দেওয়ার অ্যাবিলিটি বাড়বে, শব্দ ভান্ডার তোমার সমৃদ্ধ হবে। ওই জায়গাগুলো থেকে পরবর্তীতে তোমার এই 10 মার্কের অ্যান্সার খুব ভালোভাবে পাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তো এইভাবে এই কাজটা তুমি করতে পারো। আর বাকি জিনিসগুলা এগুলা হচ্ছে নর্মালি মানে তোমার যত বেশি তুমি প্র্যাকটিস করবা, হ্যাঁ, মেডিজি থেকে বা যেখান থেকে হোক না কেন, মানে যে কোনো টেস্ট পেপার থেকে যত বেশি তুমি প্র্যাকটিস করবা, তত ভালো এগুলাতে করার চান্স আছে। আর ওই যে প্রথমে যে কথাটা বললাম, আসলেই কিন্তু এই সাবজেক্টে এ প্লাস পাওয়া সো টাফ হয়ে যায়, সো টাফ। ওকে, তো এটার জন্য আরো একটা ভোকাবুলারির বই আছে, তোমরা অনেকেই ইন্টারমিডিয়েটে পড়ো, যারা অ্যাডমিশন টেস্টের চিন্তা করো, যেমন সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি, ছোট্ট একটা বই, ওই বইটা। আর যদি হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের ভোকাবুলারি, টোটাল মেলায় মোটামুটি হবে ইন্টারমিডিয়েটে 2000-এর মতো বা 1500-র মতো ভোকাবুলারি আছে, আর ওইদিকে ধরো 2-3 হাজার, এই টোটাল 4000-5000 ভোকাবুলারি যে জানে, ও আসলে এগুলা খুব ভালো করে পরীক্ষা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে 60 নম্বর। এই 60 নম্বরের মধ্যে তুমি যদি মার্ক ভালো পাইতে চাও, 40 থেকে 45 বা 50,
মোটামুটি তুমি যদি এ প্লাস পাইতে চাও এইখানে তোমাকে 50-এর কাছাকাছি মার্ক আনতে হবে। কারণ কি তোমার ওই যে বাকি যে 40 মার্ক আছে বা তোমার যে মুখস্থ অংশের যে 40 নম্বর আছে, এই যে 40 নম্বর আছে, এই 40 নম্বরের মধ্যে তোমাকে হাইস্ট 30 নম্বরের বেশি দিবে না। কারণ টিচার এমন ভাবে তোমাকে মার্কটা দিয়ে দিবে যে এইখানে যদি তুমি 30 নম্বর না উঠাইতে পারো বা ওইদিকে যদি 50 না উঠাইতে পারো, তাহলে যাতে তোমার এ প্লাস না হয়। তো মোটামুটি এই জায়গাগুলো থেকে 30 নম্বর টিচাররা দিয়ে দেয় তুমি যদি ওই দিকের অংশটা ভালো লেখো। কারণ যে টিচার খাতা কাটবে উনি তো আসলে তোমার প্রথম অংশটা আগে কাটবে, তাই না? বা তুমি যদি এটাও আগে অ্যান্সার করো তাহলে তোমাকে 30-এর বেশি দিবে না। তো নর্মালি এই জায়গা থেকে 30, 32 এগুলা মার্ক হচ্ছে সর্বোচ্চ লেভেলে পাওয়া যায়। আর ওই দিক থেকে 48 বা 50 এগুলা যদি তুমি না পাও তাইলে এইটা থেকে 80 মার্ক কনফার্ম করা সো টাফ হয়ে যায়। তো অনেকেই আসলে ইংরেজিতে এ প্লাস মিস করে, অনেকে মানে বেশিরভাগ মিস করে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে ইংরেজি থেকে এ প্লাস পাওয়ার জন্য ইংরেজি প্রথম পত্রে কমপক্ষে তোমার 75 থেকে 80-র মধ্যে মার্ক রাখতে হবে। কেন 75? কারণ তোমরা সবাই জানো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলায়া কিন্তু এ প্লাস হয়। তো তুমি যদি ইংরেজি গ্রামারে 85 মার্ক তুলতে পারো, এখানে যদি 75 থাকে তাইলে কিন্তু তোমার হচ্ছে 160 নম্বর হয়ে যাবে। সো 160 হইলে তো তোমার দুইটা মিলায় প্লাস চলে আসতেছে। তো আমার সাজেশন থাকবে এই অংশটা তো মুখস্থ অংশ, তোমরা ভালো করে পড়বা, এটা নিয়ে কথা বলার কিছু নাই। আর এই যে এই বছর কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা এরকম থাকবে। হ্যাঁ, তোমার টোটাল 11টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। 11টা না, হ্যাঁ 11, সিরিয়াল নাম্বার কত, 11, 12, টোটাল হইলো 12টা প্রশ্ন। কারণ এই যে এইখানে হচ্ছে 1-এর বি আছে, হ্যাঁ এখানে 1, এটা 2, এটা 3, মানে 1 করে বাড়বে। ওকে, তাহলে এইখানে টোটাল 12টা প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমার 3 ঘন্টায়। ওকে, আর এই জায়গাতে দেখো আগে কিন্তু কম প্রশ্নের অ্যান্সার করা লাগতো, আগে 3টা মাত্র মুখস্থ অংশের অ্যান্সার করা লাগতো বা রিটেন অংশের অ্যান্সার করা লাগতো। এখন দেখো রাইটিং অংশে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা টপিকে তোমার 40 মার্ক ডিস্ট্রিবিউট করা আছে। এর মধ্যে দেখো প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, তারপরে হচ্ছে ইনফরমাল লেটার অথবা ইমেইল, যে কোনো একটা আসবে। তারপরে হইলে এটাতে গ্রাফ চার্ট, এটা খুবই সহজ। এটাতেও কিন্তু দেখো শব্দ ভান্ডার বা তোমার যদি বাক্য তৈরি করার অ্যাবিলিটি থাকে তাহলে এই 18 মার্কের প্রিপারেশনও তোমার নেওয়া লাগে না ওইভাবে। একটা হলো পয়েম, পয়েম বুঝে যদি তুমি ওইটার সারমর্ম বা সামারি লিখতে পারো, এটা তো পয়েমের সামারি লেখা, তাই না? তো এই পয়েমের সামারিটা যদি তুমি লিখতে পারো এখানে 6-7 তোমাকে দিয়ে দিবে। আবার যদি এই গ্রাফটা তুমি লেখো, এটাতে যদি তোমার শব্দ ভান্ডার ভালো থাকে, এইখান থেকেও তুমি 8-9 পাওয়ার অ্যাবিলিটি, মানে না পড়ে না কমন আসলেও তুমি এখান থেকে পাইতে পারো। তাইলে দেখো তুমি যদি চিন্তা করো মোটামুটি ওইখানে 60 নম্বরের 45 নাম্বার আর এইখানে প্রায় 18 নাম্বার, ধরো 20, তার মানে 45, 65 বা 70 নাম্বারের কাছাকাছি সরাসরি কানেক্টেড শুধুমাত্র 2টা দক্ষতার উপরে। একটা হইলো ইন্টারমিডিয়েটের যে ভোকাবুলারি বই বা ভোকাবুলারি যেগুলো আছে প্রত্যেকটা জিনিসের অর্থ, হ্যাঁ ইংলিশ ফর টুডে এটা যারা জানে, আর ওইগুলা ব্যবহার করে বেসিক টেন্স অনুসারে যে টেন্সটা ঠিক রেখেছে সেন্টেন্স তৈরি করতে পারে, এর জন্য মানে যারা এই কাজগুলো করতে পারে তাদের জন্য খুবই খুবই সহজ এটাতে এ প্লাস পাওয়া। তো যাই হোক না কেন, আমি তোমাদেরকে যে জিনিসগুলোতে ফোকাস করছি বা যেগুলা মানে করলে তোমার ভালো হওয়ার চান্স আছে সেইগুলা নিয়েই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে সেভ করবা, আর লাইভ যদি তোমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখো পছন্দ হয় লাইক দিয়ে দিবা। আর কোন বিষয়ে তোমরা চাও নেক্সট ভিডিও আমাকে কমেন্ট করে জানাও। দেখা হবে নেক্সট কোনো দিন। আল্লাহ হাফেজ, বাই বাই।